আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়। আজ আমরা দ্বিতীয় লেকচার নিয়ে কথা বলবো। আমরা এর আগের ক্লাসে যেই ম্যাথটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে দুই ধরনের একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথ রয়েছে। আমরা প্রথম যে ম্যাথটা আমরা আলোচনা করেছিলাম সেই ম্যাথটা গত ক্লাসে আলোচনা করেছি, আর আজকে আমরা দ্বিতীয় আরেকটা প্যাটার্নের ম্যাথ আজকে আলোচনা করব। তাহলে আমরা এই চ্যাপ্টার একতরফা দাখিলা পদ্ধতির ওই যে দুই ধরনের ম্যাথ আসতে পারে সেই দুই ধরনের ম্যাথের মধ্যে আমরা আজকে দ্বিতীয় ম্যাথটা দেখলে আমাদের এই চ্যাপ্টারের একতরফা দাখিলা পদ্ধতির কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটা টপিক রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আমরা চলে যাই দ্বিতীয় যে ম্যাথটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই ম্যাথটা সম্পর্কে আমি তোমাদের বলছি। তার আগে তোমরা একটু আমাকে বলো, তোমরা যারা যারা লাইভে আছো তারা একটু কষ্ট করে দেখো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, প্লাস বোর্ডে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড আমি তোমাদের গ্রুপে আমি কি করেছি, আমি একটা ছবি ম্যাথের দ্বিতীয় ম্যাথটার ছবি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। তোমরা একটু গ্রুপ থেকে ছবিটা দেখে নাও, পিকচারটা দেখে দেখো 1 নম্বর ম্যাথ আর 2 নম্বর ম্যাথটার মধ্যে পার্থক্যটা কি, গত ক্লাসের ম্যাথ এবং আজকের ক্লাসের ম্যাথের পার্থক্যটা কি। একটু কষ্ট করে যদি তোমরা ম্যাথটা আগে দেখে নাও তাহলে তোমাদের জন্য সবচাইতে বেশি সুবিধা হবে। এন্ড দেন তোমরা নিজেরও বুঝতে পারবা যে আসলে আমাদের কোন জায়গায় পার্থক্য হতে পারে কোশ্চেনের। ওকে, তাহলে আমি আলোচনা শুরু করব, কিন্তু তার আগে আমি আবার বলছি যারা যারা লাইভে আছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আসতে পারে নাই তাদেরকে তোমরা একটু কষ্ট করে, যারা লাইভে আছো তারা একটু কষ্ট করে তাদেরকে নক করো যেন তারা লাইভে জয়েন করে। কারণ এই লেকচারগুলো আমার বলার সাথে সাথে তোমরা যখন তোমাদের প্রবলেমগুলো আমাকে কোশ্চেন করতে পারবা, তখন আমি তোমাদের এই প্রবলেমগুলো সাথে সাথে সলভ করে দিতে পারবো। এন্ড দেন লাইভ শেষ হওয়ার পর কিন্তু আর প্রবলেমগুলো ওরকম ভাবে তোমাদের হয়তোবা মনে আসলো তোমরা বলতে পারবা না, আবার বলতে পারলেও দেখা যাবে যে ঠিক মতো বলতে পারছো না। তো লাইভে থাকলে সুবিধা হচ্ছে কি, আমাদের অনেক ভুল ত্রুটি যেগুলো থাকে সেগুলো আমরা ঠিক করে নিতে পারবো এখন। ওকে, তাহলে কারা কারা লাইভে আছো, কারা কারা নাই, তোমরা একটু কষ্ট করে যারা লাইভে আছো তারা একটু দেখো কে কে লাইভে নেই। ওকে, তাহলে আমরা আজকে লেকচার 2 দ্বিতীয় নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলবো। তোমাদের আমি যে ম্যাথটা দিয়েছি তোমরা সেই ম্যাথটার দিকে একটু তাকাও। দেখো লেখা আছে 2019 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার দুলালের বিষয় বিবরণী নিম্নরূপ। বিষয় বিবরণী মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন। আমি আবার বলছি, বিষয় বিবরণী মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন। এক একজন এক এক রকম ভাবে এটাকে উপস্থাপন করে। অ্যাকচুয়ালি বিষয় বিবরণী মানে হচ্ছে বছরের শুরু, আর বৈষয়িক বিবরণী মানে হচ্ছে বছরের শেষ। একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা চলে যাই, দেখো আমাদের উদ্দীপকে প্রথমে লেখা আছে দায় সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা। একটা দায় পাশ দেওয়া আছে, টাকা দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে, টাকা দেওয়া আছে। এন্ড দেন আমাদের এটা নিচে দেখো লেখা আছে দায় পাশে দেখো লেখা আছে মূলধন, লেখা আছে 1,80,000। তার মানে প্রারম্ভিক মূলধন তারা বের করে দিয়েছে। প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে যে মূলধনটা থাকে সেটা তারা বের করে দিয়েছে। তাহলে আমাদের দেখো নিচে আবার উদ্দীপকে লেখা আছে 2019 সালে 31 ডিসেম্বর তারিখে দুলালের সম্পদ ও দায় নিম্নরূপ। তার মানে 31 ডিসেম্বর তারিখে তার সম্পদ এবং দায়গুলো নিচে দেওয়া আছে। তাহলে আমরা একটু খেয়াল করতে পারি যে আমাদের উপরে যে মূলধনটা সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তার মানে আমাদের ক নাম্বার কোশ্চেনে বলবে সমাপনী মূলধন বের করো। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়। প্রারম্ভিক মূলধন দেওয়া থাকলে আমরা কিভাবে সমাপনী মূলধন বের করতে হয়। ওকে, তাহলে আমরা চলে যাই ক নাম্বার কোশ্চেন সলিউশনে। তাহলে আমরা দুটা পাস করলাম, এখানে আমরা একটা কাজ করলাম কি বলতো, কারণ আমাদের প্রারম্ভিক মূলধন তারা বের করে দিয়েছে, যেন টাকা কলাম আমরা একটা একটা করব। আমরা উপরে লিখেছি শুধু সমাপনী মূলধন, তাহলে এখানে লিখবো দায় সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা। তোমরা আবার বলছি, যদি লেখা দেখা না যায় আমাকে বলবা,
আমি আরেকটু স্পষ্ট হয়তো বা যদি না বোঝা যায় আমাকে বলবো, আমি চেষ্টা করব। ওকে, দায়সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সমাপনী মূলধন। সমাপনী মূলধন মানে হচ্ছে বছরের শেষে যেই তথ্যগুলো থাকে সেগুলো দিয়ে সমাপনী মূলধন প্রস্তুত করতে হয়। তাহলে দেখো উদ্দীপকে লেখা আছে 31 ডিসেম্বর তারিখে তার অন্যান্য তথ্যগুলো নিম্নরূপ। দেখো লেখা আছে মজুদ পণ্য 80,000। মজুদ পণ্য হচ্ছে এক প্রকার সম্পদ, তাহলে আমরা লিখব মজুদ পণ্য। মজুদ পণ্য 80,000। তারপরে দেখো লেখা আছে যে দেনাদার 90,000। দেনাদার 90,000। তারপরে মণিহারি মজুদ। মণিহারি মজুদ, মণিহারি মজুদ আমাদের রয়েছে 1600, 1600। হাতে নগদ, হাতে নগদ আছে 28,000। তারপর আছে বকেয়া মজুরি। বকেয়া মজুরি হচ্ছে আমরা জানি বকেয়া ব্যয় কি দায়। বকেয়া মজুরি 10,000। তারপরে আছে বিবিধ পাওনাদার 50,000। পাওনাদার 50,000। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে কি সম্পদগুলো পেলাম, দায়গুলো পেলাম। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে একটু কষ্ট করে কমেন্ট করো। আমি আবার বলছি, আমাদের তথ্যগুলোর নিচে যে মূল সম্পদ এবং দায়গুলো দেওয়া আছে, লেখা আছে 31 ডিসেম্বর তারিখ। তাহলে 31 ডিসেম্বর তারিখে যে তথ্যগুলো আছে, সম্পদগুলো সম্পদ পাশে, দায়গুলো দায় পাশে। ঠিক আছে, যে তথ্যগুলো আছে সম্পদগুলো সম্পদ পাশে, দায়গুলো দায় পাশে। তাহলে আমরা একটু কষ্ট করে, কেউ যদি কমেন্ট করে থাকে আমি কমেন্ট একটু দেখে নিচ্ছি। লস্কর, থ্যাংক ইউ বন্ধু। তারপরে মিথিলা, ওকে স্যার বড় করে লিখবো, একটু কষ্ট করে আপনারা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করেন তাহলে দেখতে পারবেন। মোবাইলটাকে এরকম করেন তাহলে খুব সুন্দর করে দেখতে পারবেন এইভাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী টপিকস। আমরা একটু কষ্ট করে দেখেন, আমাদের এখানে লেখা ছিল সম্পদগুলো দায়গুলো। আমি প্রথম লেকচারে আপনাদের বলেছিলাম, গত ক্লাসে লেকচারে বলেছিলাম যে যে সম্পদগুলো এবং দায়গুলো আমরা বসাবো, বসানোর পর আমাদের সবসময় খেয়াল রাখতে হবে স্থায়ী সম্পদগুলো, স্থায়ী দায়গুলো, স্থায়ী সম্পদ, স্থায়ী দায় বছরের শুরুতে যা আছে সেগুলো বছরের শেষেও কি উপস্থাপন করতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, বছরের শুরুতে যেই স্থায়ী সম্পদ, স্থায়ী দায়গুলো রয়েছে সেগুলো শুরুতে থাকলে সেগুলো সমাপনীতে আসবে। তা আমরা যে সমাপনী মূলধন নির্ণয় করছি, আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে একটু কষ্ট করে দেখেন, সম্পদ পাশে গিয়ে দেখেন হাতে নগদ, বকেয়া, ব্যাংক জমা, মজুদ পণ্য, দেনাদার, প্রাপ্য বিল, মণিহারি মজুদ, অগ্রিম, প্রদত্ত মজুরি, যন্ত্রপাতি। দেখেন যন্ত্রপাতি আমাদের এখানে দেওয়া আছে সম্পদ পাশে। দায় পাশে গিয়ে দেখি, দায় পাশে গিয়ে দেখি 10% বন্ধকি ঋণ দেওয়া আছে। তাহলে দুইটা, একটা সম্পদ একটা দায় দেওয়া আছে স্থায়ী। তাহলে ওই স্থায়ী সম্পদ এবং দায়গুলো আমরা কি করবো এখানে উপস্থাপন করব। সব সময় খেয়াল রাখতে হবে সমাপনীতে বছরের শুরুর স্থায়ী সম্পদ, স্থায়ী দায় অবশ্যই কি আনতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যন্ত্রপাতি। যন্ত্রপাতি কি, ঠিক আছে। আর এখানে লিখবো 10% বন্ধকীয় ঋণ। 10% বন্ধকীয় ঋণ। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমি দুইটা টাকা বসালাম না, কিছু কাজ আছে। কাজটা হচ্ছে কি সমন্বয়ে এই দুইটা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। আমি একটু পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, আচ্ছা দেখেন একটু কষ্ট করে, এই ম্যাথটা সবচাইতে কমপ্লিকেটেড। এর আগে যে গত ক্লাসে আমি যে ম্যাথটা করে সেই ম্যাথটা আর এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ যদি মনোযোগ দিয়ে আপনারা করতে পারেন একতরফা দাখিলা পদ্ধতিতে, আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি এই দুইটা ম্যাথ বারবার বারবার প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের আর অন্য কোনো ম্যাথগুলোতে প্রবলেম হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু কষ্ট করে 1 নম্বর সমন্বয়, চলতি বছরে 8,000 টাকার বিল পরিশোধ করা হয়েছে পক্ষান্তরে চলতি বছরে প্রাপ্য বিল 4,000 টাকা আদায় হয়েছে। আচ্ছা, এটা আমি যেহেতু পড়লাম তাহলে তার সাথে সাথে আনসার করি। বলা হচ্ছে যে চলতি বছরে 8,000 টাকার বিল পরিশোধ করা হয়েছে। বলেন তো কোন বিল পরিশোধ করা হয়? আমরা জানি আমরা যে বিল পরিশোধ করবো সেটাকে বলে প্রদেয় বিল। তাহলে বছরের শুরুতে আমাদের প্রদেয় বিল রয়েছে 14,000। যদি আমরা 8,000 টাকা পরিশোধ করি তাহলে আর থাকে কত?
আর থাকে হচ্ছে যে কত 8,000, তাহলে থাকে হলো 6,000। তাহলে আমরা এখানে লিখবো প্রদেয় বিল, প্রদেয় বিল 6,000। কেউ যদি না বুঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ এই অঙ্কটা আমি আবারও বলছি খুবই কমপ্লিকেটেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন চলতি বছরে প্রাপ্য বিল আদায় হয়েছে 4,000। তাহলে দেখেন তো বছরের শুরুতে প্রাপ্য বিল আছে কত, প্রাপ্য বিল আছে 10,000, আদায় হয়েছে কত 4,000। তার মানে যদি প্রাপ্য বিল আদায় হয় তাহলে আমার বিলের পরিমাণ কি কমে যায়। তাহলে এখানে আমরা লিখবো প্রাপ্য বিল 6,000, ঠিক আছে। তাহলে একটু কষ্ট করে আরেকবার বলছি, প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে। প্রদেয় বিল কি পরিশোধ করেছি কত টাকা, প্রদেয় বিল পরিশোধ করেছি আমরা 8,000। প্রাপ্য বিল আদায় হয়েছে কত 4,000। অবশ্যই যখন পরিশোধ এবং আদায় দুটা থেকে দুটা কি করতে হবে, বাদ দিতে হবে। এরপর আরো কিছু কমপ্লিকেটেড তথ্য এখানে আসতে পারে, তবে নরমাল একটু আপনারা শিখে রাখেন, তাহলে বাকিগুলো আস্তে আস্তে আপনারা করতে পারবেন। ওকে, দ্বিতীয় নাম্বার এন্ট্রিটাতে বলছে বন্ধকি ঋণের 10,000 টাকা 31 ডিসেম্বর তারিখে পরিশোধ করা হয়েছে। বন্ধকি ঋণ কি বলেছে, 31 ডিসেম্বর তারিখে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে একটু কষ্ট করে দেখেন তো, বছরের শুরুতে বন্ধকি ঋণ ছিল কত 80,000, বছরের শুরুতে বন্ধকি ঋণ ছিল কত 80,000, ঠিক আছে। আমি একটু দেখে নেই কেউ কোনো কমেন্ট করেছে কিনা। ঠিক আছে, আই উইল ট্রাই, বড় করে লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আবার দেখি, আমি বললাম বছরের শুরুতে একটু কষ্ট করে দেখেন, বছরের শুরুতে আমাদের ঋণ হচ্ছে কত টাকা আছে, বছরের শুরুতে আমাদের ঋণ আছে হচ্ছে 80,000। আমরা যদি 31 ডিসেম্বর তারিখে ঋণ 10,000 টাকা পরিশোধ করি তাহলে আমাদের ঋণের পরিমাণ দাঁড়ায় কত 70,000। তার মানে আমাদের বর্তমান ঋণ আছে কত 70,000। কি ঠিক আছে, একটু খেয়াল করেন, ঋণ ছিল 80,000, 10,000 টাকা বছরের শেষে পরিশোধ করা হয়েছে, তাহলে বর্তমান ঋণ কত 70,000। এটা সমন্বয় লেখা আছে, ঠিক আছে। এরপরে দেখেন লেখা আছে 3 নাম্বার, 1 জুলাই 2019 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তাহলে একটু কষ্ট করে দেখেন, আমাদের উদ্দীপকে প্রথমে লেখা ছিল যন্ত্রপাতি 80,000, কত টাকা লেখা আছে 80,000 টাকা প্রারম্ভিক মূলধনে। দেখেন ভালো করে, ঘরের মধ্যে দেওয়া আছে যন্ত্রপাতি 80,000। আবার বলা হচ্ছে কি 1 জুলাই তারিখে যন্ত্রপাতি 40,000 টাকা ক্রয় করেছে, তাহলে যন্ত্রপাতির মূল্য কত দাঁড়াবে 1,20,000। আমি এখানে লিখে দিচ্ছি 80,000 যোগ 40,000 সমান সমান কত হবে 1,20,000। আপনারা কি লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে আরেকবার একটু কষ্ট করে জানান। যারা মেসেঞ্জার কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি কিন্তু আপনাদের কমেন্টটা অন্তত পড়তে পারি, আপনারা একটু কমেন্ট করুন। আপনারা যারা যারা লাইভ দেখছেন তারা একটু কমেন্ট করুন আমার লাইভটা ঠিক হচ্ছে কিনা, লাইভটা ঠিকমতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, একটু কষ্ট করে বলুন। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি, যন্ত্রপাতি বছরের শুরুতে ছিল 80,000, সমন্বয় লেখা ছিল যন্ত্রপাতি বছরের মাঝামাঝি সময় 40,000 টাকা ক্রয় করা হয়েছে। যখন কোন সম্পদ ক্রয় করা হয় সম্পদের ভ্যালু কি করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। ছিল 80, বর্তমানে নতুন করে ক্রয় করলাম 40, টোটাল যোগ করলে 1,20,000 টাকা। $1,20,000 টাকা, ঠিক আছে। ওকে, এরপর আমরা পরবর্তী যে টপিকটা সেটার দিকে তাকাতে পারি। পরবর্তীতে বলছে ব্যক্তিগত প্রয়োজনে 16,000 টাকা উত্তোলনের প্রাপ্য বিলের উপর 2% বাট্টা সঞ্চিতি, দেনাদারের মূলধনের সুদ, কারবার খরচাবলী এত টাকা। কিন্তু লেখা আছে 8 নম্বর এন্ট্রিটা দেখেন, লেখা আছে কারবারের প্রয়োজনে 1 জুলাই 2019 তারিখে 1,00,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করেন। তাহলে কত টাকার কম্পিউটার ক্রয় করেন 1,00,000 টাকা। তাহলে কম্পিউটার হচ্ছে অফিসের জন্য কি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম 1,00,000, ঠিক আছে। অফিস সরঞ্জাম কত 1,00,000, আমরা 1,00,000 টাকা বসিয়ে দিলাম। আচ্ছা, লেখা আছে কি 60,000 টাকা ব্যবসা হতে নিয়েছেন, বাকি অংশ তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেছেন। এখানে যে কথাটা লেখা আছে এই কথাটার ভ্যালু এখানে নেই, এখানে জাস্ট হচ্ছে কি সম্পদ আর হচ্ছে দায়গুলো আসবে। ওকে, তাহলে আর কোনো ঝামেলার তথ্য আমাদের এখানে নেই। আমরা এখন যোগ বিয়োগ করলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, মিলে যাবে। আমরা এটা যোগ করব, এটা বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের ব্যালেন্সটা মিলবে। তোমরা যারা যারা সাথে ক্যালকুলেটর রেখেছো আমাকে এটা মূলধন কত আসে সেই মূলধনটা বলবা, কারণ আমি যখন আর্থিক অবস্থা বিবরণী করব তখন আমাদের মূলধনটা লাগবে। এটা যোগ করো, এটা বাদ দাও, দেখো এখানে কত টাকা আসে সেটা আমাকে বলো। তোমরা যারা যারা লাইভে আছো তারা আমাকে বলো।
লাইভে আসো কারা কারা বলো আনসার। এটার যোগফল কত? কারা কারা আছো তোমরা লাইভে আমাকে বলো। আমি কিন্তু তোমাদের যোগফল এখনো দেখতে পাচ্ছি না, কেউ এখনো যোগ করো নাই কেন? দ্রুত। অর্পি তোমার যোগ বিয়োগে ভুল আছে কিন্তু। অর্পি 2,89,600 এটা কি? এটা কি সমূলধন? 2,89,600 এটা হচ্ছে মূলধন। $4,25,600। ওকে, অর্পিকে ধন্যবাদ, কারণ অর্পি সবার আগে আনসারটা বলে দিয়েছে। ওকে ঠিক আছে, তাবাসসুম অর্পি তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে আনসারটা বলে দিলে 2,89,600। তাহলে আমরা এটা কি পেলাম? সমাপনী মূলধন পেলাম 2,89,600। আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার কোশ্চেন। আমরা জানি কি বলে, লাভ লোকসান বিবরণী। তাহলে আমরা লাভ লোকসান বিবরণীতে চলে যাই। লাভ লোকসান বিবরণী আমরা কিভাবে করব? গতদিন যেইভাবে করেছি সেম ভাবে আজকেও করব, ঠিক আছে? তনুশ্রী, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে এটা কি মূলধন? সমাপনী মূলধন। সমাপনী মূলধনে নিচে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আগে আনবো, নিচে যে সম্পদগুলো দায়গুলো আছে সেগুলো আগে আনবো, দেন আমরা উপরে যে তথ্যটা আছে সেই তথ্য থেকে শুধুমাত্র স্থায়ী সম্পদ স্থায়ী দায় আনবো। ক্লিয়ার? যদি শুনে থাকো তাহলে আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। নিচে যে সম্পদ এবং দায়গুলো থাকবে, সর্বপ্রথম সম্পদগুলো দায়গুলো আগে বসাতে হবে নিচে, দেন আমাদের কি করতে হবে? স্থায়ী সম্পদ স্থায়ী দায়, উপরে যেই তথ্যটা দেওয়া আছে সেখান থেকে শুধুমাত্র স্থায়ী সম্পদ স্থায়ী দায়, আর বাদাস কিচ্ছু এখানে উপস্থাপন করা যাবে না। কি ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, আমরা চলে যাই পরবর্তী টপিকসটাতে। পরবর্তী হচ্ছে যে লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী আমরা গত ক্লাসে করেছিলাম কি পদ্ধতি? সনাতন পদ্ধতি। আমরা আজকে লাভ লোকসান বিবরণী আধুনিক পদ্ধতিতে দেখব, ঠিক আছে? কিভাবে এটা প্রস্তুত করা হয়। তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে আমি দেখাতে চাই। তিনটা কলাম, আমরা বিশদ বিবরণী যেভাবে করতাম এটাও সেম ভাবে করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই পাশে আমরা লিখব সমাপনী মূলধন। সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমরা বের করেছি কত? অর্পি যোগফল করে দিয়েছে 2,89,600। তাহলে আমরা এটা সরাসরি সেকেন্ড কলামে বসাতে পারি, 2,89,600, ঠিক আছে? এটা আমরা সরাসরি সেকেন্ড কলামে বসালাম। এরপর লিখব উত্তোলন। উত্তোলন সম্পর্কে আমরা দেখব, আমাদের ওখানে লেখা আছে যে আমরা গত ক্লাসে বলেছিলাম সমাপনী মূলধনের সাথে আসবে উত্তোলন সকল প্রকার আয়, আর প্রারম্ভিক মূলধন তার সাথে আসবে অতিরিক্ত মূলধন সকল প্রকার ব্যয়। মনে আছে? তাহলে আগে যেহেতু সমাপনী মূলধন, তাহলে আগে আয়গুলো আসবে, তারপরে ব্যয়গুলো আসবে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে আধুনিক পদ্ধতি। তার মানে এই কলাম অনুযায়ী যদি করি তাহলে এটা আধুনিক পদ্ধতি, ঠিক আছে? বিবরণ টাকা টাকা। আচ্ছা, তাহলে উত্তোলন আমাদের ওখানে দেওয়া আছে 16,000। কত টাকা? 16,000। আমাদের ওখানে ডিরেক্ট লেখা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে জনাব দুলাল 16,000 টাকা কারবার হতে কি করেন? উত্তোলন করেন, কি ঠিক আছে? আচ্ছা,
ওকে, তারপর আমরা চলে যাব যে আমাদের এখানে পরবর্তী টপিকস গুলো কি কি আসবে। আমরা জানি এগুলো কি আসবে, আয় আসবে, তাহলে অপোজিটে কি আসবে, ব্যয়গুলো আসবে। তাহলে আমি একটু ফাঁকা জায়গা রেখে আমি এখানে কাজ করছি, বাদ প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বোর্ড ছোট, নাইলে আমি দুটা পার্টি একসাথে করে দিতে পারতাম, ঠিক আছে। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন আমাদের উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে যে কত, 1,80,000। আচ্ছা, তারপর আমরা লিখবো অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন কত টাকা, এটা আমরা আমাদের উদ্দীপক দেখে আমরা বলবো। তাহলে অতিরিক্ত মূলধনটা আমি বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। কেউ যদি না বুঝো আমাকে বলবা, কথা যদি না শোনা যায় সেটাও বলবা। আমি কিন্তু কমেন্ট দেখছি, প্লাস তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের এখানে অতিরিক্ত মূলধন কত। আমরা খেয়াল করে দেখো, আমাদের 8 নম্বর সমন্বয়ে লেখা ছিল যে কারবারের জন্য তিনি একটি ডেলিভারি ভ্যান কম্পিউটার ক্রয় করেন 1 লাখ টাকা দিয়ে, যার 60,000 টাকা তিনি ব্যবসা থেকে নেন। ব্যবসা থেকে যদি কোনো কিছু অর্থ নিয়ে কোনো কিছু ক্রয় করা, সেটা অতিরিক্ত মূলধন হবে না। আমরা বলেছিলাম মালিক প্রতিষ্ঠানের জন্য যা কিছু প্রদান করবে সেটা হচ্ছে কি অতিরিক্ত মূলধন, কি ঠিক আছে। তাহলে মালিক এরপরে অবশিষ্ট টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে দেন। তাহলে 1 লাখ টাকার 60,000 টাকা কারবার থেকে নেন, তাহলে থাকে কত, 40,000। ওই 40,000 টাকা হচ্ছে আমাদের এখানে কি অতিরিক্ত মূলধন, কি ঠিক আছে। তাহলে অতিরিক্ত মূলধন আমরা পেলাম কত, 40,000। আচ্ছা, এরপরে আমরা যাব আমাদের ব্যয় পাশ বা আয় পাশ। আমরা এক এক করে সমন্বয়ের এন্ট্রিগুলো পড়বো। 1 নম্বর যে সমন্বয়ের এন্ট্রিটা রয়েছে সেটা আমরা কাজ করেছি কোথায় বলতো, সেটা আমরা কাজ করেছি একদম প্রথমে। তাহলে এটা আর এখানে আসবে না, কি মনে থাকবে। তাহলে খেয়াল করো, 1 নম্বর এন্ট্রিটা এখানে আসবে না, কারণ এটা প্রাপ্য বিল প্রদেয় বিল। প্রাপ্য বিল প্রদেয় বিল হচ্ছে কি দায় আর সম্পদ, আমরা এটা করছি লাভ লোকসান বিল। তাহলে এখানে 1 নম্বর এন্ট্রিটা আসবে না। 2 নম্বর কি বলেছে, বন্ধকি ঋণ 10,000 টাকা পরিশোধ করা আছে, তাহলে দায় পরিশোধ হয়েছে, এখানে কোনো কাজ হবে না। কিন্তু কি লেখা আছে, ঋণের সুদ এখনো পরিশোধ করা হয়নি বা প্রদান করা হয়নি, তাহলে আমরা লিখবো বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ। তবে কথা রয়েছে, বকেয়া ঋণের সুদ, ঋণ বছরের শুরুতে ছিল কত, 80,000 টাকা। আমরা 10,000 টাকা ঋণ কি করেছিলাম, পরিশোধ করেছিলাম। তাহলে বছরের শেষে কত আছে, 70,000। এখন তুমি কি 70,000-এর উপরে সুদ ধরবা, না 80,000-এর উপরে ধরবা, নাকি 10,000-এর উপরে সুদ ধরবা না ধরবা না। একটু খেয়াল করো, তোমাদের উদ্দীপকে দেখো লেখা আছে যে 31 ডিসেম্বর তারিখে আমরা ঋণ পরিশোধ করি। কখন পরিশোধ করি, 31 ডিসেম্বর তারিখে। আমরা যখন ঋণ পরিশোধ করি তখন আমাদের পুরো বছর কি শেষ। তাহলে পুরো বছর যেহেতু শেষ, তাহলে পুরো বছরের সুদটাই কি দিতে হবে। তার মানে এই 80,000 টাকার উপরে আমাদের কি করতে হবে, সুদ দিতে হবে। আমাদের সুদের হার হচ্ছে 10%। 10%, তার মানে আমাদের সুদ হবে কত, 8,000। যদি না বুঝে থাকো সাথে সাথে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি আনসারটা বলে দেব, আমি আরেকবার প্রয়োজনে বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কাজটা বলেছে, 1 জুলাই 2019 তারিখে 40,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা। আমরা যন্ত্রপাতি এখানে আনবো না, এটা সম্পদ, এটা এখানে আসবে না। তারপরে চলে যাই, ব্যক্তিগত প্রয়োজনে 16,000 টাকা উত্তোলন কাজ করেছি। প্রাপ্য বিলের 2% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। প্রাপ্য বিলের 2% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। একটু খেয়াল করো, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে আমার জন্য কি ব্যয়। তাহলে আমরা এখানে লিখবো প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। দেখো আমাদের প্রাপ্য বিল কত আছে, প্রাপ্য বিল আমাদের বছরের শুরুতে প্রাপ্য বিল ছিল হচ্ছে যে 10,000, বছরের শেষে প্রাপ্য বিল আছে 6,000। তাহলে খেয়াল রাখতে হবে, সমাপনীর উপর ধার্য করা হয়। যে কোনো পার্সেন্টেজ বা যে কোনো কিছু ধরতে হলে সমাপনী টাকার উপর ধরতে হয়। সমাপনীতে আমরা দেখো লিখেছিলাম প্রাপ্য বিল 6,000, তাহলে তার উপরে কত পার্সেন্ট, 2%। 2% করলে আসবে 300 টাকা। 6,000 উপরে 10%, 2% করলে আসবে কত, 300 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে যে বিবিধ দেনাদারে 6,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারে 5% সঞ্চিতি ব্যবস্থা করো। তাহলে বিবিধ দেনাদারে 6,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটাকে বলা হয় কি নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, তাহলে কত, 6,000। এরপর আমরা লিখবো যোগ নতুন সঞ্চিতি। নতুন সঞ্চিতি, নতুন সঞ্চিতি বলছে অবশিষ্ট দেনাদার 5% সঞ্চিতি ধার্য করো। আমাদের বছরের শুরুতে দেনাদার ছিল
বছরের শুরুতে দেনাদার ছিল 1 লাখ, বছরের শেষে দেনাদার 90,000। আমরা কি 1 লাখ ধরবো না 90,000? 90,000 টাকার উপর ধরবো। 90,000 টাকা থেকে আমরা কি করবো, 6,000 বাদ দিব, তাই থাকবে কত, 84,000। ওই 84,000 টাকার উপরে 5% করবো, 5% করে আসবে কত, 4,200। তাহলে আমরা এখানে বসাবো 4,200, যোগ করলে আমরা পাবো 10,200 টাকা। দেখো যোগ বিয়োগ ফলটা দেখো, তোমরা যদি বুঝো তাহলে আমাকে বলো, আমি কমেন্ট দেখছি, কমেন্টের জি ধন্যবাদ আমিনুল ভাই, আমিনুল ভাই আপনি দেখছেন আমার লাইভটা, ধন্যবাদ। দেখা যাচ্ছে ঠিক মতো, মনে হয় একটু ঝাপসা হচ্ছে, আপনি একটু কষ্ট করে দেখেন তো ঝাপসা হচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে? যদি মাঝামাঝিতে পরিশোধ করা হয় 10,000 টাকা, তাহলে তার সুদ অর্ধেক আনবো। কত টাকা, 10,000 টাকা সুদ আসবে অর্ধেক, আর বাকি 70,000 টাকা সুদ আসবে ফুল। খেয়াল রাখতে হবে, আমরা যখন ঋণ পরিশোধ করি, যত টাকা পরিশোধ করি, ওই টাকার উপরে যখন পরিশোধ করা হয়েছে ততটুকু সুদ আসবে, আর বাকি যেই টাকা থেকে যাবে তার উপরে সুদ পুরো বছরের আসবে। খেয়াল রাখতে হবে, ঋণ যতটুক পরিশোধ করা হয়েছে তার উপরে সুদ ততটুক পর্যন্ত আসবে, আর যে টাকা থেকে যাবে তার উপরে সুদ পুরো বছরের আসবে। ঠিক আছে, মাঝে মাঝে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় এখন ঠিক আছে, সবাই একটু দেখো ভালো করে। ওকে, তারপরের এন্ট্রিটাতে আমাদের বলা আছে মূলধনের উপর সুদ 10% ধার্য করতে হবে। মূলধনের সুদ 10%। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম মূলধনের সুদ আমরা কিভাবে আনবো। মূলধনের সুদ আমরা বলেছিলাম কিভাবে আনবো, তাহলে আমরা এখানে লিখবো মূলধনের সুদ। মূলধনের সুদ একটু খেয়াল করে দেখো, মূলধনের সুদ আমাদের উদ্দীপকের মূলধন, একটা মূলধন দেওয়া আছে সমাপনী মূলধন, একটা দেওয়া আছে প্রারম্ভিক মূলধন, একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। আমরা জানি যে কখনো সমাপনী মূলধনের উপর সুদ ধার্য করা যায় না, তাহলে প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য করতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে ছিল কত, 1,80,000, অতিরিক্ত মূলধন কত, 40,000। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে করেছিলাম শুধুমাত্র লেখা ছিল প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করা হবে, প্রারম্ভিক মূলধনের উপর সুদ, যার পর আমরা শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরেছিলাম। আজকে কিন্তু প্রারম্ভিক কথা লেখা নাই, জাস্ট লেখা আছে মূলধনের সুদ। যখন মূলধনের সুদ বলবে তখন প্রারম্ভিক অতিরিক্ত দুটার উপরে সুদ আনতে হবে। তাহলে একটু কষ্ট করে দেখো, প্রারম্ভিক মূলধন কত, 1,80,000, এর উপর 10% করলে আসবে কত, 18,000। অতিরিক্ত মূলধন কত, 40,000, তার উপর 10% করলে আসবে কত, 4,000। কিন্তু এটা বছরের মাঝামাঝি সময়, তাহলে সুদ আসবে কত, 2,000। তার মানে আমাদের সুদ হচ্ছে যে 20,000 টোটাল। আমি দেখাচ্ছি 1,80,000 ইন্টু 10% সমান সমান 18,000, 40,000 ইন্টু 10% ইন্টু হাফ সমান সমান 2,000 সমান সমান 20,000। এই হচ্ছে মূলধনের সুদ। ঠিক আছে, এই হচ্ছে মূলধনের সুদ। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদারের উপরে সঞ্চিত, এগুলো সব কি ব্যয়। খেয়াল রাখতে হবে, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদারের উপরে সঞ্চিত, এগুলো সবগুলো কি ব্যয়। কারণ এগুলো সঞ্চিতি মানে হচ্ছে কি, আমরা ধরে রাখছি এই টাকাটা পাওয়া যাবে না, তাহলে হচ্ছে কি প্রাপ্য বিল মানে সম্পদের পরিমাণ কমে যায়, সম্পদ কমলে কি সৃষ্টি হয়, ব্যয় সৃষ্টি হয় কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী পারে চলে যাই। জি তনুশ্রী, তোমাকে ধন্যবাদ। যারা যারা লাইভে আছো তারা এরকম কিছু কিছু কোশ্চেন করো, তাহলে সুবিধা হবে কি, সকলের প্রবলেম সলভ হয়ে যাবে, বাকি যারা বুঝে নাই সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। লাইভে আসার একটাই উদ্দেশ্য, আমি না হয় ভিডিও করে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারতাম। লাইভে আসার একটাই উদ্দেশ্য, তোমরা যারা যারা ম্যাথ লাইভে করবা
কোনো টপিক যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আমি সেগুলো চেষ্টা করবো সলভ করার জন্য। আমি চেয়েছিলাম কিছু কিছু ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে, ইউটিউব চ্যানেল থেকে দেখে তোমরা সেগুলো বুঝে নিতে পারো। হ্যাঁ, তোমরা হয়তো বা যারা আছো আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা, প্লাস বেল বাটনে ক্লিক করে রাখবা। কারণ হচ্ছে যে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও করব সেগুলা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর যখন তুমি ইউটিউবে ঢুকবা তখন তোমার সাথে সাথে কি আমার ওই জিনিসগুলো আপডেট তথ্যগুলো তোমাকে দেখাবে, তাহলে সুবিধা হবে কি তুমি ওই জিনিসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আমি চেষ্টা করব একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা একটা করে ছোট একটা ভিডিও তৈরি করে সেটা তোমাদের আমার ইউটিউব চ্যানেলে রাখতে, তাহলে সুবিধা হবে কি তোমরা যখন বাসায় থাকবা বা কোথাও থাকবা, পড়াশোনার কোনো ঝামেলা হলে তোমরা এই চ্যানেলে গিয়ে ওই টপিকসগুলো সম্পর্কে দেখতে পারবা। আর তোমাদের তেমন কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই, তোমাদের কাছে আমার নাম্বার আছে, আমাকে আমাকে ফোন দিবা, ফোন দিলে আমি জেনে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই পরবর্তী টপিকস নিয়ে কথা বলবো। পরবর্তী কথা হচ্ছে যে আমরা 8 নাম্বার কাজ করলাম, 7 নাম্বার কাজ করলাম, তারপরে কাজ করবো হচ্ছে যে 9 নাম্বার লেখা আছে, দেখো লেখা আছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে, কম্পিউটারের উপরে 5% অবচয় ধার্য করতে হবে। অবচয় হচ্ছে এক প্রকার ব্যয়। আচ্ছা, কেউ কি কমেন্ট করেছো কিছু কি? আর প্রাপ্য বিল বছরের শুরুতে রয়েছে 10,000, বছরের শেষে রয়েছে 6,000। একটু কষ্ট করে সমাপনী মূলধনে যাও, সমাপনী মূলধনে গিয়ে প্রাপ্য বিল কত লিখেছ? কত? 6,000। তার উপরে 2% করো, 2%, 2% করলে আসবে 300 টাকা। আমি এই যে দেখো 300 টাকা লিখেছি, তাই না? কি ঠিক আছে নাকি আরো বেশি কম আসে বলো? এটা না এটা? তনুশ্রী, দ্রুত দ্রুত, লাইভে তো এতক্ষণ কথা বলা যাবে না, নাহলে লেকচার তো থেমে যাবে। মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। করোনা ভাইরাস পুরো পৃথিবীটাকে থমকে দিয়েছে। এখন কি হচ্ছে, নেটওয়ার্কও আমাদেরকে থমকে দিচ্ছে মাঝে মাঝে, তাই কি হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে মাঝে মাঝে। তোমরা যারা যারা লাইভে আছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো, তোমরা যে 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 জিনিসটা বুঝতেছো না কমেন্ট করো। জি তনুশ্রী ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি 120 টাকা আসছে, ঠিক আছে দেখো, ঠিক আছে 120 টাকা। আর কেউ কিছু বলবা? ওকে, তারপরে যাও, তারপরে গিয়ে দেখো লেখা আছে যন্ত্রপাতির উপর 10% আর হচ্ছে কম্পিউটার উপরে 5% অবচয় ধরতে বলেছে। আমরা জানি অবচয় হচ্ছে এক প্রকার ব্যয়, তাহলে আমরা এখানে লিখবো অবচয়। অবচয় লিখে লিখবো যন্ত্রপাতি। যন্ত্রপাতির উপর কত পার্সেন্ট বলছে? 10%। তাহলে বছরের শুরুতে যন্ত্রপাতি ছিল কত? 80,000। একটু দেখো এখানে আরেকটা কমপ্লিকেটিভ তথ্য, বছরের শুরুতে যন্ত্রপাতি আছে কত? 80,000। বছরের মাঝামাঝি সময়ে 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। বোর্ডের দিকে তাকাও তোমরা, বছরের শুরুতে যন্ত্রপাতি ছিল কত? 80,000, এর উপর 10% করলে আমরা পেলাম কত? 80,000 10% করলে 8,000। অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করেছি কত? বছরের মাঝামাঝি সময় 40,000 ইন্টু 10%, হাফ। কেন হাফ আসবে? অর্ধেক। একটাই কারণ, কারণ আমরা বছরের মাঝামাঝি সময়ে যন্ত্রপাতি ক্রয় করেছি, তাহলে যন্ত্রপাতির অবচয় আসছে কত? 10,000। তাহলে আমরা এখানে লিখবো 10,000, অথবা তোমরা যদি চাও ফার্স্ট কলামে লিখতে ফার্স্ট কলামে লিখতে পারো। তারপর লিখবো কম্পিউটার বা অফিস সরঞ্জাম।
অফিস সরঞ্জাম বছরে কত টাকা ক্রয় করেছি? লেখা ছিল 1 জুলাই তারিখে 1 লাখ টাকার কি ক্রয় করি? কম্পিউটার ক্রয় করি। 1 লাখ টাকার কম্পিউটার ক্রয় করি। কম্পিউটার 1 লাখ টাকা, এর উপরে 5% অবচয় ধরতে বলেছে। 5% অবচয় ধরলে আসবে কত? 5,000 টাকা। আর এটা কখন ক্রয় করি? বছরের মাঝামাঝি সময়। তাহলে অবচয় কতটুকু আসবে? হাফ অর্ধেক আসবে 2,500। তাহলে আমাদের টোটাল অবচয় দাঁড়ালো কত? 12,500 টাকা। টোটাল অবচয় দাঁড়ালো কত? 12,500 টাকা। হ্যাঁ তনুশ্রী, আমি তোমার কমেন্টে আনসার দেখতে পেয়েছি। ঠিক আছে, 120 টাকা আসবে স্যার। আচ্ছা ওকে, বাকিগুলোর দিকে তাকাও। বাকি যারা যেই টপিকগুলো দেখতে পাও নাই বা বুঝতে পারো নাই, আমাকে একটু কষ্ট করে কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে আমি আনসার করে দেই। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো, আমাদের কিন্তু প্রায় বলা যায় যে ম্যাথটা কি শেষ, আর কোনো তথ্য বাকি নেই। যারা যারা লাইভে আছো কমেন্ট করো। আমি যে মোবাইল হাতে নিলাম তোমাদের কমেন্ট দেখার জন্য, তোমাকে আমাকে কমেন্ট করো। পানি খাবো। নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে আসে। ওকে, আমি ম্যাথটা তাহলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ম্যাথটা শুরু করে দিলাম। সেটা হচ্ছে যে আমরা এটা যোগ করি। এবার যারা যারা আছো তারা তারা যোগফল করো। এটা যোগ করো আর এই ব্যালেন্সটা যোগ করো। এই ব্যালেন্সটা যোগ করো আর ওই ব্যালেন্সটা যোগ করো। দেখো যোগফল কত আসে দেখি। কে কে বলতে পারো দেখি, বলো। 2,90,000, 3,05,600। এইবার যোগ করলে আছে 3,05,600। এই পাশে কিন্তু আর কিছু নেই, শুধু সমাপনী মূলধন আর হচ্ছে কি উত্তোলন। শুধু সমাপনী মূলধন আর কি উত্তোলন, আর কোনো তথ্য ওইদিকে যাবে না। আর এই পাশে টোটাল গুলো যোগ করি, আমরা কত পাচ্ছি? 1,00,000, 2,20,000, 30, 40, 50, 60, 70, 2,70,820। তোমরা কেউ কেউ আনসার বলছো না কেন? আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, আমি কিভাবে আনসার করি? মিথিলা, মিথিলা আফরোজ, এতক্ষণ পরে তোমার মিথিলা আনসার বলো। মিথিলা আনসার বলো। 3,05,600 এটার যোগফল, আর এটার যোগফল করলে কত আসে? আই হোপ আনসার আমার সাথে তোমাদের আনসার মিলে গেছে। তাহলে একটু দেখো ভালো করে, যদি মিলে যায় তাহলে আনসারের দিকে তাকা। এই পাশে টোটাল 3,05,600, এই ব্যয় পাশ যোগ করলাম 2,70,820, আর বাদ দিলে পাচ্ছি হচ্ছে 34,780 টাকা। এটা হলো আমাদের নিট মুনাফা। আমরা চলে যাব দ্বিতীয় টপিকসে, সরি থার্ড নাম্বার কোশ্চেনে। থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী যেটাকে বলা হয়। আমরা মুছে ফেললাম, তোমরা দেখো। মোবাইলটা হাতে নাও, হাতে নিয়ে দেখো, লাইটটা দাও।
আমরা বলেছি আধুনিক পদ্ধতিতে করব। ওরে সর্বনাশ, ও ফিরে আসছে। স্যার লেখালেখি দেখা যায়? লেখা দেখা যায়? বোর্ডের দিকে তাকাও, লেখা দেখা যায় কিনা? এ পুরো অবস্থা খারাপ, কিছুই বোঝা যায় না। আর একটু নেটের প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখো ঠিক দেখা যাচ্ছে কিনা, কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম যে বেশ অবস্থা খুবই খারাপ। তা এখন দেখো লেখা ঠিক মতো দেখা যায় কিনা। যদি লেখা দেখা যায় তাহলে আমি আমার ক্লাসটা পরবর্তী পর্যায়ে শুরু করব। দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও আমাকে। আসতেছে না তো। এখন বোঝা যাচ্ছে? তোমরা একটু দেখো এখন বুঝতে পারো কিনা। এখন যদি বুঝো আমাকে একটু বলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা লিখবো সম্পদ সমূহ। সম্পদ সমূহ, তাহলে সম্পদ সমূহ লিখবো। সম্পদ সমূহতে আমরা প্রথমে বিশদ সমাপনী যে মূলধনটা করেছি, একটু কষ্ট করে দেখো। সমাপনী মূলধন যে করেছি, সমাপনী মূলধনে গিয়ে দেখো আমরা প্রথমে যে জিনিসটা এনেছিলাম কি বলতো? মজুদ পণ্য। তাহলে আমরা লিখবো মজুদ পণ্য। মজুদ পণ্য, মজুদ পণ্য ছিল কত? 90,000। তারপর আমাদের ছিল দেনাদার। মজুদ পণ্য 80,000, দেনাদার 90,000। তাহলে আমরা লিখবো বাদ নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা ছিল কত? 6,000। বাদ দিলে আমরা পাবো হচ্ছে যে 84,000। দেখো বাদ নতুন সঞ্চিতি। নতুন সঞ্চিতি 4,200। বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 79,800। 79,800। এরপর আমাদের ছিল হচ্ছে যে মনিহারি মজুদ। মনিহারি মজুদ, মনিহারি মজুদ আমাদের রয়েছে হচ্ছে যে তোমার 1,600। তারপরে আমাদের রয়েছে হচ্ছে যে হাতে নগদ। হাতে নগদ আমাদের আছে 28,000। ঠিক আছে। তারপরে ছিল হচ্ছে যে বকেয়া মজুরি, এটা দায়, পাওনাদার হচ্ছে কি দায়। আচ্ছা, এরপর আমরা ছিল প্রাপ্য বিল। প্রাপ্য বিল 6,000। এখান থেকে বাদ বাট্টা সঞ্চিতি। বাট্টা সঞ্চিতি 120। বাদ দিলে পাবো 5,880। 5,880। লেখা দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এরপরে যাব আমরা প্রাপ্য বিলের পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা এনেছিলাম যন্ত্রপাতি। আমরা ওখানে এনেছিলাম যন্ত্রপাতি। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি। যন্ত্রপাতি ছিল 40, যন্ত্রপাতি হচ্ছে 1,20,000। এরপর আমরা লিখবো বাদ অবচয়। অবচয় হচ্ছে আমরা ধরেছিলাম 10,000। বাদ দিলে 1,10,000। আচ্ছা, তারপর আমরা লিখবো হচ্ছে যে অফিস সরঞ্জাম।
অফিস সরঞ্জাম হচ্ছে 40,000 নাকি? অফিস সরঞ্জাম 1,00,000 বাদ অবচয়, অবচয় 2,500 বাদ দিলে 97,500। ঠিক আছে, এই ব্যালেন্সগুলো আমি যেগুলো লিখলাম তোমরা একটু কষ্ট করে দেখো তোমাদের কোন জায়গায় প্রবলেম আছে, কোনটা বুঝতে সমস্যা হয়েছে আমাকে একটু বলো তোমরা। আমরা যে কাজটা করলাম, এই যে আমি যে সম্পদগুলো আনলাম সবগুলো গিয়ে দেখো একটু কষ্ট করে সমাপনী মূলধন ক নাম্বার কোশ্চেন যেটা আমরা করেছি, ক নাম্বার কোশ্চেনের আনসার, সেই আনসারটাতে যাও। দেখো লেখা আছে, প্রথমেই লেখা আছে মজুদ পণ্য, দেনাদার, মনিহারি মজুদ, হাতে নগদ, প্রাপ্য বিল, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম। এই তথ্যগুলোর দিকে তোমরা একটু তাকাও কষ্ট করে। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে এই তথ্যগুলোর দিকে তাকাও। কে কে কি লিখছো দেখি। আরে বাহ, এখন আবার একটু প্রবলেম। নেটওয়ার্ক যায় আর আসে। কথা শুনতে পাচ্ছ তোমরা? এবার ঠিক আছে, আই হোপ এবার ঠিক আছে। দেখো একটু কষ্ট করে। হাতে নগদ হচ্ছে যে 28,000, হাতে নগদ 28,000, 28,000, হাতে নগদ 28,000। সম্পদ পাশে টোটাল যোগফল 4,02,780 টাকা। ধন্যবাদ মিথিলাকে। 4,02,780 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ। তাহলে আমরা সম্পদ পাশের ব্যালেন্স পেলাম, আমরা পেয়েছি কি সম্পদ পাশের ব্যালেন্স। এবার আমরা দায় পাশের ব্যালেন্স করব। আমি মুছে ফেললাম তথ্যগুলো, মুছে ফেলি। আমরা দায় পাশে যে কাজগুলো করব সেগুলো, তাহলে আমরা এখানে লিখব মূলধন ও দায়। মূলধন ও দায় লিখে আমরা কি কাজ করব? আমরা ফার্স্টে লিখতে পারি হচ্ছে যে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হচ্ছে 1,80,000, 1,80,000 যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন 40,000, 2,20,000 যোগ মূলধনের সুদ। মূলধনের সুদ আমরা কত বের করেছি বলো তো দেখি। মূলধনের সুদ কত বের করেছিলাম? মূলধনের সুদ 20,000 যোগ করলে আসবে 2,40,000 যোগ নিট লাভ। নিট লাভ বা নিট মুনাফা কত আসছিল বলো তো? 34,000। $34,780। নিট মুনাফা এটা ছিল কিনা দেখো, আমার কিন্তু মনে নাই, ঠিক আছে কিনা দেখো। 34,780, 2,74,780। ঠিক আছে মেয়েরা? এরপরে বাদ উত্তোলন 16,000। ছেলেরা ঠিক আছে? উত্তোলন 16,000। কিছুক্ষণ আগে মেয়েদের বলছি, মেয়েরা ঠিক আছে কিনা? ছেলেরা বলবে কি শুধু মেয়েদেরকেই বলেন, ছেলেদেরকে বলেন না, তাই এখন তোমাদের বললাম। দেখো তো
উত্তোলন 16,000 ঠিক আছে কিনা? 90 আর পাচ্ছি হচ্ছে যে সেকেন্ড কলামে বসাবো 2 লাখ। দুঃখিত, নেট দেখতে গিয়েছি, নেটে কি জানি হয়েছে। দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলো আমাকে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বকেয়া মজুরি বকেয়া মজুরি 10,000, পাওনাদার 50,000, 10% ঋণ 70,000, বকেয়া ঋণের সুদ, আমরা ঋণের সুদ বের করেছিলাম। আই হোপ যে তোমরা যদি দেখো একটু কষ্ট করে বকেয়া ঋণের সুদ, আমরা ঋণের সুদ বের করেছিলাম হচ্ছে যে আমার যতটুকু খেয়াল আসে আমরা বের করেছিলাম 8,000। ঠিক আছে, তোমরা যারা যারা লাইভে আছো একটু কষ্ট করে কমেন্ট করো, আমি কমেন্টটা দেখতে পাচ্ছি, হয়তো তোমরা যদি কমেন্ট করো আমি দেখতে পাবো। না, নেটওয়ার্ক একটু বেশি প্রবলেম আসলে, মানে নেটওয়ার্কটা ওকে। তোমরা যারা যারা আছো এবার টোটালটা যোগ করো, যোগ করলে দেখো আমাদের আনসার কি আসে। এইখানে আবার প্রদেয় বিল আছে, প্রদেয় বিল আছে 6,000, প্রদেয় বিল আছে 6,000। $2,58,780 টাকা। আমি যোগ বিয়োগের জায়গায় যোগ করেছি, কেউ কোনো কমেন্ট করো না, তোমরা কেউ কোনো কমেন্ট করো না। আমি বিয়োগের জায়গায় যোগ করেছি, কেউ তোমরা কমেন্ট করো নাই, দেখলাম। নেটওয়ার্কটি কি চলে গিয়েছে? হ্যাঁ, নেটওয়ার্ক আছে? এবার টোটাল যোগ করো। 3,14,24 8 আর 2 16 17 20 8 2 16 16 4 20। যোগফল কই? ওকে,
4,02,780 টাকা। মোট দায় ও মূলধন। তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা। আমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে কথাটা শুনে নিই। যেহেতু তোমরা সবাই যারা যারা লাইভে ছিলা ধন্যবাদ, যারা আসতে পারো নাই, যারা আসছো তোমরা অবশ্যই বলে দিবা যে লাইভে এই ক্লাসটা থাকবে, মানে ফেসবুকে এই ক্লাসটা থাকবে, যেন তারা ফেসবুকে ঢুকে আমার টাইমলাইনে এই জিনিসটা দেখে নেয়, ঠিক আছে? আর বাকি একটু মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু শুনে নাও। তোমরা খেয়াল করো, এই যে দশম অধ্যায়, এই দশম অধ্যায়ে আমরা দুটা ম্যাথ নিয়ে কথা বললাম, 2 দিন 2টা লেকচার নিয়ে কথা বললাম। এই দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ পরীক্ষার হলে আসে, তবে কখনো কখনো একতরফা দাখিলা পদ্ধতির পরিবর্তে দুতরফা দাখিলা পদ্ধতিও আসে। তবে প্রথমত একতরফা দাখিলা পদ্ধতিটা আগে ভালো করে আয়ত্ত করে নাও, দেন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি আগামী সেশন থেকে বা আগামী ক্লাস থেকে শুরু করব। তবে আরেকটা কথা, তোমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার, এই দুইটা লেকচারের দুটা তথ্য তোমরা খুব ভালো করে শুনো। দুটা ম্যাথ দেওয়া হয়েছে, দুটা ম্যাথ তোমরা ভালো করে দেখো। দেখার পর তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে যে তোমরা তোমাদের মেইন বইয়ে কিছু ম্যাথ দেওয়া আছে, কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু ম্যাথ করবা। দেন তোমরা আমার যে দুইটা ম্যাথ আছে এই দুইটা ম্যাথ করবা। তোমরা এই দুইটা ম্যাথ ভালো করে আয়ত্ত করতে পারলে তোমাদের একতরফা দাখিলা পদ্ধতি তেমন কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। মন থাকবে, এই দুইটা ম্যাথ যদি তোমরা ভালো মতো করে দেখতে পারো, যেহেতু এখন আপাতত বন্ধ আছে, তোমরা এই দুইটা ম্যাথ আমার ভিডিওটা সামনে নিয়ে তোমরা বারবার দুইটা ম্যাথ দেখো এবং করো। এই দুইটা ম্যাথ করার পর তারপর তোমরা অন্যান্য যে সকল ম্যাথগুলো দেখবা, দেখার পর তুমি ম্যাক্সিমাম 95% ম্যাথ তোমরা পারবা। বাকি 5% হয়তো তোমার কিছু ঝামেলা হতে পারে, সেগুলো আমাকে ফোন দিলে আমি তোমাদের সলভ করে দেবো, কি ঠিক আছে? আই হোপ যে এই চ্যাপ্টারের আর তেমন কোনো তথ্য নিয়ে আমরা আর আলোচনা করব না, ঠিক আছে? আমরা পরবর্তী দিন অন্য যে কোনো একটা লেকচার নিয়ে কথা বলবো। এবার তোমাদের একটু কষ্ট করে তোমরা তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে, তোমাদের কলেজ খুললে তোমাদের কার কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে, তোমরা আজকে গ্রুপে আমাকে একটু কমেন্ট করে জানাও। গ্রুপের মধ্যে কমেন্ট করো যে স্যার আমাদের এই চ্যাপ্টার লাগবে, ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার, কার কোন জিনিসগুলো লাগবে সেগুলো বলো। আমি তোমাদের সেই তথ্যগুলো লাইভে এসে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা আমি যেই চ্যানেলে কথা বললাম সেই চ্যানেলে যাওয়া, ইউটিউব চ্যানেলে গেলে আমি এই জিনিসগুলো ফেসবুক থেকে আপলোড করে দেব ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিবা, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবা, তাহলে সুবিধা হবে কি আপডেট ভিডিওটা সবসময় পেয়ে যাবা, কি ঠিক আছে? আর আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা একটা করে কন্টেন্ট তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে এই বন্ধ অবস্থায় আমরা আমাদের পড়াশোনার গতি কিন্তু বন্ধ করব না, আমরা আমাদের পড়াশোনার গতি আল্লাহর রহমতে চালিয়ে নিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমাদের আমি আজকে বিদায় নিব। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো, আমি কিন্তু কোশ্চেন করার জন্য, আনসার করার জন্য বসে আছি। কেউ কি কোনো কোশ্চেন করবা? তোমরা যদি কেউ কোনো কোশ্চেন করো, কোশ্চেন করতে পারো। তনুশ্রীর কোনো কোশ্চেন আছে? তনুশ্রী, বর্ষা, অর্পি লিখছে মিলে গেছে স্যার। ওকে অর্পি ধন্যবাদ। তারপরে মিথিলা লিখছে মিলে গেছে, আর বর্ষা তো আনসার লিখে দিয়েছে। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো পড়তে পাচ্ছি, ভালো লাগছে। তোমাদের তো দেখতে পাই না, তাই তোমাদের কমেন্টগুলো পড়ছি, ভালো লাগতেছে। কেন জানো? কারণ আজকে অনেক দিন ধরে তোমাদের সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। ওকে ধন্যবাদ, কারো কোনো প্রবলেম নাই, খুব ভালো লাগলো। আর তোমাদের বারবার বলছি এই দুইটা ম্যাথ তোমরা বারবার দেখবা, দেখার পর নিজেরা একবার প্র্যাকটিস করো, এন্ড দেন বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা ম্যাথ তুমি করো,
কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো, ঠিক আছে? আমি ফোনে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। আর এই চ্যাপ্টার নিয়ে একতরফা দাখিলা পদ্ধতি নেই, ইনশাল্লাহ তেমন কোনো ঝামেলা হবে না। আমরা আগামী দিন কোন চ্যাপ্টার নিয়ে কথা বললে সবার জন্য উপকার হবে, সবার জন্য ভালো হবে, আমরা সেই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আর যেহেতু আমরা একটা কি বলে প্রতিকূল পরিবেশে রয়েছি, তাহলে সেহেতু আমরা বসে না থেকে আমাদের পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে কি, আমাদের কলেজ খুললেই আমাদের উপরে একটা বড় প্রেশার চলে আসবে। কারণ তোমরা সেকেন্ড ইয়ারে কিন্তু অনেক টাইম কম পাবা, এটা তোমাদের কিছু করার নাই, আসলে এটা হলো প্রাকৃতিক আল্লাহ তাআলার সৃষ্টি একটা জিনিস। তাহলে আমরা আমাদের টাইমগুলো যদি ওয়েস্ট না করি, আমরা এই টাইমের মধ্যে যেই টাইম আছে এই টাইম আমরা যদি ফার্স্ট পেপারটা অন্তত ফুলফিল কমপ্লিট করতে পারি, বা সেকেন্ড পেপারে যদি দুই একটা চ্যাপ্টারও আমরা মানে হাত দিতে পারি, ধরে নিতে পারি, তাহলে সুবিধা হবে কি, আমাদের কলেজ খোলার সাথে সাথে সেকেন্ড ইয়ার আমরা উঠলেই কিন্তু আমরা প্রেশারটা একটু কম পাবো। দুই একটা চ্যাপ্টার যদি আমরা সেকেন্ড পেপারে পারি, তাহলে আমাদের চ্যাপ্টারের কি প্রেশারটা কমে যাবে। আর অন্যান্য কলেজগুলো কি করে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে করাচ্ছে, যার কারণে হয়তো বা অনেকের অনেকগুলো সেকেন্ড পেপারের চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, ফার্স্ট পেপারের কিছু শেষ হয়েছে, কিছু বাকি আছে। যাদের যেই জিনিসগুলো বাকি আছে, শেষ হয়েছে বা শেষ হয় নাই, আমরা সেই জিনিসগুলো নিয়ে যদি একটু একটু করে কথা বলেও যদি অনলাইন ক্লাসগুলো চালিয়ে নিতে পারি, অন্তত আমাদের কিছুটা অন্তত রিলিফ হবে, যে আমাদের পরবর্তীতে প্রবলেমগুলো অতটা হবে না। কি ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি এখনো লাইভে আছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা বলো। আমরা কোন কোন টপিকস নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। আর আমি চাচ্ছি তোমাদের আসলে 2 দিন 3 দিন 4 দিন এরকম টাইমের কোনো কথা না, যখন সুযোগ পাবো তখনই লাইভে এসে তোমাদের ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, আর সেই তুলনায় কিন্তু আমাদের পড়া কম হয়েছে। আরেকটা কথা হচ্ছে, আমাদের ফিনান্স ফার্স্ট পেপার রয়েছে, ম্যাথমেটিক্স, সেখানে আমাদের কিছু চ্যাপ্টার দুই একটা চ্যাপ্টার হয়তো বাকি থাকতে পারে কারো কারো। আর আমি অন্যান্য কিছু কলেজের না, একটা কলেজের মোটামুটি সবগুলো চ্যাপ্টারই কমপ্লিট করে তারপর আমরা যদি রিভিশনে যাই, আমাদের অনেকগুলো প্রবলেম কিন্তু বের হয়ে আসবে, সেগুলো আমরা কিন্তু সলভ করতে পারবো। আই হোপ যে তোমরা আমাকে তোমাদের গ্রুপে তোমরা আমাকে কমেন্ট করো, আমরা কিভাবে গেলে তোমাদের সেই প্রবলেমগুলো বা কিভাবে এগুলে আমাদের সেই প্রবলেমগুলো সলভ হবে, আমরা সেইভাবে আগানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কারো কোনো কমেন্ট পাচ্ছি না, আর নেটটাও বেশ প্রবলেম দিচ্ছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কন্টেন্টের উপর একটা করে ছোট লেকচার তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেগুলো দেখো অন্তত তোমরা তোমাদের ছোটখাটো কিছু প্রবলেম সলভ করে ফেলতে পারবা। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকা, আসসালামু আলাইকুম।